নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কালসর্প দোষ সত্যি কি ভয়ঙ্কর হয়, কালসর্প দোষের কি প্রতিকার করা উচিত, কিভাবে চললে কালসর্প দোষের সার্বিক প্রতিকার করা যায়, কত ধরনের কালসর্প যোগ আছে, কালসর্প দোষ সত্যি কি আদেও রয়েছে, আদৌ কি জ্যোতিষশাস্ত্রে তার কোনো অস্তিত্ব রয়েছে, এই নিয়ে একটা সার্বিক আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, এই কালসর্প দোষ মানুষের মনের মধ্যে প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করে, ভয় তৈরি করে। যদিও কিন্তু প্রাচীনকালের জ্যোতিষ শাস্ত্রে এই নিয়ে কোনো উল্লেখ না থাকলেও পরবর্তীকালে গবেষণার পর জ্যোতিষ শাস্ত্রে এই কালসর্প দোষের অস্তিত্ব কিন্তু আসে, বা কালসর্প দোষকে কিন্তু অধ্যয়ন করে দেখতে পাওয়া যায় যে এখান থেকে সমস্যা ক্রিয়েট করে। কি সমস্যা ক্রিয়েট করে? অ্যাকচুয়ালি আমরা জানি যে রাহু কেতু সবসময় 180 ডিগ্রিতে থাকে, অর্থাৎ রাহু যেখানে থাকবে তার অপোজিট দিকে কিন্তু কেতু থাকে। অর্থাৎ লগ্নে রাহু থাকলে সপ্তমে কেতু থাকে, দ্বিতীয় রাহু থাকলে অষ্টমে কেতু থাকবে, চতুর্থে রাহু থাকলে দশমে কেতু থাকবে। ঠিক এইভাবে একটা সরল রেখায় থাকে রাহু কেতু, যেহেতু একটা গাণিতিক বিন্দু রাহু কেতু, তাই রাহু কেতুর এই অবস্থান যেদিকে রয়েছে তার একদিকে যদি সমস্ত গ্রহগুলো চলে আসে এবং অন্য সাইডে যদি ফাঁকা পড়ে থাকে, সেই মত অবস্থায় তাকে কালসর্প দোষ বলে আখ্যা দেয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, রাহু কেতুর একটা সাইডে সমস্ত গ্রহগুলো চলে এলো কিন্তু অন্য সাইডটা ফাঁকা পড়ে গেল, সেই অবস্থায় বা সেই যোগকে কালসর্প যোগের আখ্যা দেওয়া হয়েছে। কালসর্প যোগ থাকলে কি সমস্যা ক্রিয়েট করে? মানুষ সবসময় একমুখিতা দেখায়, অর্থাৎ লাইফ নিয়ে সে সবসময় একদিকটা নিয়ে বেশি ভাবে, অন্য দিকের কথা বেশি চিন্তা কিন্তু করে না। অন্যদিক থেকে যাদের বাচ্চাদের কালসর্প দোষ রয়েছে তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে। তাদের জীবনে যখন উন্নতি হয় তো প্রচুর উন্নতি হয়, আবার যখন অবনতি হয় তো তারা নিমেষে অনেক জায়গা থেকে তারা কিন্তু পতন হয়। আমরা ইন্দিরা গান্ধীর বাচ্চাটাও দেখবো যে তার বাচ্চাটা কিন্তু কালসর্প যোগ ছিল, অর্থাৎ উন্নতির যেমন তাকে চূড়ায় নিয়ে আসে তেমন কিন্তু কালসর্প দোষ হঠাৎ করে তাকে অবনতিতে ফেলে দেয়। তাই কালসর্প দোষ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আনসার্টেনিটি, অর্থাৎ কাল সর্প, যেখানে যেই কাল মানে অশুভ হিসেবে বলা হচ্ছে, অশুভ সর্প, আমরা সর্প অ্যাকচুয়ালি কেতুকে বলা হয়, কিন্তু তার সত্ত্বেও রাহু কেতুকে একত্রিতভাবে আমরা সর্পর সঙ্গে তুলনা করছি। তাই কাল সর্প মানে অশুভ সাপ, অর্থাৎ আপনার বাচ্চাটির বাকি গ্রহগুলোকে এই যেন সর্প যেমন করে গ্রাস করে তেমন যেন গ্রাস করে নি। যেখানে ডিরেক্টলি যে গ্রাস করে তা ঠিক নয়, অর্থাৎ রাহু কেতুর একটা সাইডে অন্য গ্রহগুলো অবস্থান করছে এবং অন্য সাইডটা ফাঁকা পড়ে আছে। কালসর্প দোষ থাকলে অনেকেই সাপের শব্দ দেখার প্রবণতা বা তাদের মাইন্ডের মধ্যে অস্থিরতা, পরিবার কেন্দ্রিক বিভিন্ন সমস্যা, তাদের মানসিক দুর্বলতা, এগুলো কিন্তু ক্রিয়েট করে। কিন্তু অনেক কালসর্প যোগ মানুষের জীবনে অনেক উন্নতিও কিন্তু করায়। কালসর্প দোষ মানেই যে আপনার জীবনে কোনো উন্নতি হবে না তা ঠিক নয়। কালসর্প যোগ বা দোষ থাকলে আপনার জীবনে একটু আনসার্টেনিটি থাকবে, অর্থাৎ হঠাৎ করে যেমন উন্নতি তেমন হঠাৎ করে অবনতি কিন্তু হতে পারে। সেই জন্য আপনার জন্মছকে কালসর্প দোষ অ্যাকচুয়ালি ভাবে তার সঠিক প্রতিকার করা উচিত। একটু ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে। ধরুন একটা তুলা যন্ত্রের একটা সাইডে অনেক বেশি ভার চাপিয়ে দেওয়া হলো, অন্য সাইডটা ফাঁকা রাখা হলো, তাহলে কি হয়? তুলা যন্ত্রটা দুম করে একদিকে হেলে পড়ে। ঠিক সিমিলার ভাবে এখানে কালসর্প দোষ মানুষ কিন্তু তাদের ব্যালেন্সিং লাইফকে অনেকটা নষ্ট করে ফেলে। একটা জিনিস নিয়ে তারা বেশি ভাবে, বিশেষ করে রাহু কেতুর যে সাইডে যে গ্রহগুলো রয়েছে, সেই যে ভাবগুলো অ্যাকচুয়ালি ভর্তি রয়েছে, যে ভাবগুলোতে গ্রহ রয়েছে, সেই ভাব নিয়ে মানুষ কিন্তু বেশি কনসাস থাকে। অন্য সাইডগুলো সে নিয়ে কিন্তু সে এতটা কনসাস ফিল করে না। তবে রাহু কেতুর অবস্থান ওয়াইজ আমরা জানি যে রাহু লগ্নে থাকতে পারে, দ্বিতীয় থাকতে পারে, তৃতীয় থাকতে পারে, তার ঠিক অপোজিটে কেতু থাকবে, আগেই বললাম। তা রাহু কেতুর অবস্থান অনুযায়ী কালসর্প দোষের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যদিও নামগুলো একটু অন্য লেভেলের নাম। যেমন ধরুন, লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকলে সেই গঠিত যে কালসর্প দোষ, অর্থাৎ লগ্ন সপ্তমে রাহু কেতু থাকলো, এই লগ্ন থেকে সপ্তমের মধ্যে গ্রহগত রইল, হয়তো দেখা গেল অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে। অথবা এমনও হতে পারে যে লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে, এখান থেকে সপ্তম থেকে লগ্নের মধ্যে গ্রহ রয়েছে কিন্তু দ্বিতীয় থেকে ষষ্ঠের মধ্যে কোনো গ্রহ নেই। তো এই যে কালসর্প দোষ, অর্থাৎ লগ্নে রাহু সপ্তমে কেতু
এই যে দোষ, এই যে কালসর্প দোষ, তাকে বলা হয় অনন্ত কালসর্প যোগ। এবং এই যোগে আপনার ক্ষেত্রে সপ্তমে কেতু এবং লগ্নে রাহু থাকার জন্য আপনার মধ্যে অনেক এনার্জি থাকবে, কিন্তু আপনার জীবনে শারীরিক সমস্যা একটা ভোগার সম্ভাবনা ক্রিয়েট করে। আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়, আপনার জীবনে অনেক কাজ মিলতেও আটকে যায়, এমন একটা ব্যাপার। দ্বিতীয়ভাবে রাহু অষ্টমে কেতু থাকলে যে কালসর্প দোষ তৈরি হয় তাকে বলা হয় কুলিক কালসর্প যোগ। কুলিক কালসর্প যোগ মানে দ্বিতীয় থাকবে রাহু, অষ্টমে থাকবে কেতু। অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করে এবং পারিবারিক দিক থেকেও সম্পর্কের অনেক অবনতি করে এবং পরিবারের মেম্বারের থেকে কিছুটা সমস্যা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে মাঝে মাঝে বঞ্চিত হওয়ার মতো ব্যাপারও কিন্তু দ্বিতীয় অষ্টমে রাহু কেতু, অর্থাৎ দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু থাকা, একে বলা হয় হচ্ছে কুলিক কালসর্প যোগ। নেক্সট যে বলবো, তৃতীয় রাহু এবং নবমে কেতু থাকলে এই যে কালসর্প যোগ, সেটাকে বলা হচ্ছে বাসুকী কালসর্প যোগ। এই বাসুকী কালসর্প যোগ মানুষের জীবনে ভাই বোনদের সঙ্গে অনেক সমস্যা ক্রিয়েট করে, তাদের ভাগ্য অনেক ওঠানামা করে। যে মানুষকে যত বেশি হেল্প করবেন সেই মানুষের থেকে লাইফে তত বেশি বাঁচ কার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। পরবর্তী সাংখ্যপাল কালসর্প যোগ, অর্থাৎ চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতুর এই অবস্থান, একে বলা হয় সাংখ্যপাল কালসর্প যোগ। এই যোগ থাকলে আপনাদের পরিবার কেন্দ্রিক জায়গায় কিছুটা ডিস্টার্ব তৈরি করে, গৃহ সুখের হানি করে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, প্রাথমিক শিক্ষার দিক থেকে কিছুটা অশুভ ব্যাপার কিন্তু তৈরি করে, এবং আপনার বাড়িতে কিছু না কিছু ডিস্টারবেন্স সবসময় লেগে থাকে এবং আপনার যা ক্যাপাবিলিটি, যা ক্যাপাসিটি, সেই অনুযায়ী কর্মক্ষেত্রে ততটা সুযোগ আপনি পেতে পারেন না। নেক্সট যেটা বলবো, যে পঞ্চমে রাহু একাদশে কেতু থাকলে সেটাকে বলা হয় পদ্দাম কালসর্প যোগ। এই যোগ আপনার জীবনে সার্বিকভাবে শিক্ষা, উপস্থিত বুদ্ধি, বন্ধু বা সন্তানের ক্ষেত্রে সার্বিক অর্থে কিছুটা অশুভ ফল লাভ করায়। আপনার পেটের সমস্যা ক্রিয়েট করে, আপনার হঠাৎ হঠাৎ জায়গা থেকে উন্নতিও হয়, হঠাৎ হঠাৎ জায়গা থেকে আপনার অর্থ লস হয়ে যায়। সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান ধারণের দিক থেকে, পেটের দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, শিক্ষা লাভের দিক থেকে আপনার জীবনে বিশেষ কিছু সমস্যা ক্রিয়েট করে। পরবর্তী যে কালসর্প দোষ, অর্থাৎ ষষ্ঠে রাহু এবং দ্বাদশ ভাবে কেতু অবস্থান করলে সেই প্রদত্ত যে কালসর্প যোগ, তাকে বলা হয় মহাপাদ্দাম কালসর্প যোগ। এই যোগে মানুষের গোপন অঙ্গে সংক্রমণ হওয়া, লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা, পেটের সমস্যা, শত্রু সংক্রান্ত সমস্যা বা অপ্রাকৃতিক বিষয় থেকে বা অলৌকিক জায়গা থেকে কিছুটা সমস্যা বা খুব লো লেভেলের শত্রুতা তার লাইফে ক্রিয়েট করে এবং শত্রুরা তার জীবনে অনেক ক্ষতি করার চেষ্টা করে, তার জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা হঠাৎ হঠাৎ খরচকে বৃদ্ধি করে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সপ্তমে রাহু লগ্নে কেতু থাকলে সেই যে কালসর্প যোগ, তাকে বলা হয় তাকশাক কালসর্প যোগ। এই তাকশাক কালসর্প যোগ মানুষের জীবনে থাকলে দাম্পত্য জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে বা আপনার সঙ্গীর সঙ্গে একটা বোঝাপড়ার কিছুটা সমস্যা ক্রিয়েট করে, আপনার পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা ক্রিয়েট করে, আপনি মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না, মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু অবস্থান করলে সেই কালসর্প যোগকে বলা হয় কারকটা কালসর্প যোগ। কারকটা কালসর্প যোগ মানে এই যোগ যাদের থাকবে, অর্থাৎ দ্বিতীয় কেতু অষ্টমে রাহু, মানে আপনার জীবনে জটিল রোগের সম্ভাবনা ক্রিয়েট করে, আপনাকে কিছু সেক্সুয়াল মেন্টালিটি বাড়িয়ে দেয়, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে এবং আপনার একটু স্পাইসি ফুডের প্রতি একটু বেশি লোভ থাকবে। তবে অনেক মানুষকে আপনি খুব সহজেই অনুধাবন করতে পারেন, চিনতে পারেন। এই কালসর্প যোগকে বলা হয় হচ্ছে কারকটা কালসর্প যোগ। নেক্সট যেটা বলবো, নবম ভাবে রাহু এবং তৃতীয় কেতু অবস্থান করলে সেই প্রদত্ত যে কালসর্প যোগ, সেটাকে বলা হয় হচ্ছে শঙ্খচূড় কালসর্প যোগ। এই যোগ মানুষের জীবনে ভাগ্যের দিক থেকে বারে বারে বাধা ক্রিয়েট করে, আপনার জীবনে ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে, বাবার সঙ্গে মনোমালিন্য হয়, আপনার ভাই বোনের থেকে আপনার জীবনে শত্রুতা ক্রিয়েট করে, আপনার মধ্যে একটু অলসতা, এই যাব এই করব এমন একটা মেন্টালিটি তৈরি করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘাতক কালসর্প যোগ, অর্থাৎ দশম ভাবে রাহু
4th হাউসে কেতু অবস্থান করলে ঘাতক কালসর্পযোগ তৈরি করে। এতে আপনার কর্ম সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করে, বাড়িতে বাস্তুদোষ ক্রিয়েট করে, আপনি মন খুলে কারোর সঙ্গে মিশতে পারেন না, মনের মধ্যে একটা ভয়, ডিপ্রেশন, মানসিক অশান্তি এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে বিষধর কালসর্পযোগ, অর্থাৎ 11th হাউসে রাহু এবং পঞ্চম ভাবে কেতু থাকলে একে বিষধর কালসর্পযোগ বলে। এখানে খুব পেটের সমস্যা ক্রিয়েট করে, কানের সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনার জীবনে অনেক জায়গা থেকে ফাটকা লাভ হলেও অনেক জায়গা থেকে কিন্তু আপনার অবনতি হয়, আপনার রিলেশনশিপে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। পরবর্তী যে কালসর্পযোগ লাস্ট সেটা হচ্ছে শেষনাগ কালসর্পদোষ। সেই শেষনাগ কালসর্পদোষ হচ্ছে আপনার দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করলে এটাকে বলা হয় শেষনাগ কালসর্পযোগ। শেষনাগ কালসর্পযোগ থাকলে আপনি জীবনে একটু পরোপকারী বেশি হয়ে যান, অনেক লাইফে শত্রুতা ক্রিয়েট করে, আপনার জীবনে সার্বিকভাবে নীতিভ্রষ্ট হওয়ার মতো সম্ভাবনা ক্রিয়েট করে। তবে আপনার যে ঘরে রাহুকেতু অবস্থান করছে সেই ঘরে রাহুকেতুর অবস্থানকে যদি একটু সঠিকভাবে অনুধাবন করা যায়, যেই গ্রহগুলোর ঘরে বসে আছে রাহুকেতু সেই গ্রহগুলোকে যদি বুস্ট আপ করা যায়, পাওয়ার আপ করা যায়, তাহলে কালসর্পযোগের নেগেটিভ প্রভাবকে অনেকটা কমানো যেতে পারে। এবং আপনারা নাগ পঞ্চমীর দিন যদি ভালোভাবে যদি পুজো দেন বা আপনারা নাসিকে ত্রাম্বকেশ্বর মন্দিরে যদি কালসর্পর পুজো দেন, সেখানেও কিন্তু কালসর্পদোষকে অনেকটা খণ্ডন করা যেতে পারে। বা পুকুরে যদি আপনারা আটার গুলি বানিয়ে আটাতে কিছুটা চিনি টিনি মিশিয়ে, মিষ্টি কোনো দ্রব্য মিশিয়ে যদি পুকুরে মাছকে খাওয়ান, তাহলেও দেখবেন অনেক উপকার পাবেন। বা কোনো পশু পাখিকে কোনো কিছু খাওয়ালে সেখানেও কিন্তু কালসর্পযোগের নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায়। এবং সেই সঙ্গে যাদের বাচ্চাদের কালসর্পদোষ রয়েছে, কোনো বাড়িতে কোনো পেট পোষা উচিত, যেমন ধরুন আপনাদের কুকুর হোক, পাখি হোক। তবে পাখি পোষার কথা আমি মোটেই বলবো না, তবে কুকুর পুষতে পারেন। কুকুর পুষলে কিন্তু কালসর্পযোগের নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। তবে আপনার বাচ্চাটির চন্দ্রের সার্বিক প্রতিকার করলে এবং বাচ্চাটি প্রতিদিন শিবলিঙ্গে অভিষেক করলে, বিশেষ করে সোমবার করে শিবলিঙ্গে অভিষেক করলে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, তাহলে কিন্তু কালসর্পযোগের নেগেটিভ প্রভাবকে অনেকটা কিন্তু কমিয়ে দেয়। কালসর্পযোগ আপনার জীবনে অনেক আনসার্টেন অবস্থা তৈরি করে, হঠাৎ করে আপনার জীবনে উন্নতি, হঠাৎ আপনার জীবনে অনেক অবনতি তৈরি করে। তাই কালসর্পযোগ অ্যাকচুয়ালি ভাবে রাহু বা কেতু যেই গ্রহটা আপনার বাচ্চাটি সব থেকে ডিস্টারবেন্স তৈরি করছে সেই গ্রহটার যদি সঠিকভাবে প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সার্বিক অনেক সমস্যা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন বলে আমি মনে করি। আর একটা প্রতিকার করতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে কালসর্প যন্ত্রম প্রতিষ্ঠা করে নিত্য পুজো করলে সেই কালসর্প দোষ অনেকটা খণ্ডিত হয় বা কালসর্পদোষের নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা কমে যায়। নেক্সট হচ্ছে যেখানে কালিকা নাগের উপর শ্রীকৃষ্ণ দণ্ডায়মান রয়েছেন এমন যদি ছবি রাখেন বাড়িতে, তাহলেও কিন্তু কালসর্পযোগের নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায়। অর্থাৎ এখানে তিনি সাপকে কন্ট্রোল করছেন, এখানে শ্রীকৃষ্ণ কিন্তু তার মধ্যে তিনি নৃত্য করছেন, এই যে ব্যাপারটা, সেখানেও কিন্তু এই কালসর্পযোগের নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা খণ্ডিত হয়। এটাও কিন্তু করতে পারেন। কালসর্পযোগের একটা বড় রেমিডি, এগুলো করলেও কিন্তু আপনারা অনেকটা লাভ পাবেন বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।